আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আহ, দশম শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। তো সেই অধ্যায়টার নাম হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। ওকে, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তো এই অধ্যায়ে মূলত আমাদের আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজ শিখবো, যে কিভাবে গ্রাফিক্স, কম্পিউটারের গ্রাফিক্যাল জিনিসটা, কাজটা করা হয়। যেমন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করা হয়, বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া, যেমন সাউন্ড সাউন্ড তোমার হচ্ছে অডিও সফটওয়্যার, বিভিন্ন ধরনের ভিডিও সফটওয়্যার, তারপর হচ্ছে গ্রাফিক্স এর কাজ, ছবি আঁকা আঁকি। তো এই জিনিসগুলো কিভাবে কম্পিউটারে করা হয়, বা এগুলোর সঙ্গে কম্পিউটারের সম্পর্ক কি, তো এই আইসিটির সম্পর্ক কি, তথ্য প্রযুক্তি। তো এই বিষয়গুলো আমরা মূলত এই অধ্যায়ে জানতে পারবো। তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। তো দেখো, মাল্টিমিডিয়ার ধারণা। তো মাল্টিমিডিয়ার ধারণা হচ্ছে আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছে। যেমন কি করেছে, যখন লেখার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেছে, তো শব্দের মাধ্যমে অর্থাৎ কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করেছে। আবার চিত্র, যারা কথা বলতে পারে না তারা কিন্তু চিত্র প্রদর্শন করেও নিজের মনের ভাব প্রকাশ করেছে। এগুলো আদিকাল থেকে মানুষ এই মাধ্যম বা মিডিয়া গুলো ব্যবহার করেছে। তো আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যম নিয়ে কথা বলি, তখনই তাকে মাল্টিমিডিয়া হিসেবে চিহ্নিত করে থাকি। অর্থাৎ মাল্টিমিডিয়া, এই যে লেখা একটা মাধ্যম, তারপর হচ্ছে শব্দ একটা মাধ্যম, চিত্র একটা মাধ্যম, এই সবগুলো মাধ্যমকে যখন একত্রিত করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি, তো সেটাকেই তখন বলা হয় কি, মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়াতে শুধুমাত্র একটা মাধ্যম থাকলে কিন্তু মাল্টিমিডিয়া হবে না। তো সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে। অর্থাৎ যতই সভ্যতা উন্নত হচ্ছে এবং প্রযুক্তি উন্নত হচ্ছে, ততই কিন্তু লেখা, শব্দ, চিত্র, এগুলোর কিন্তু বিভিন্ন ধরনের রূপ, বিভিন্ন ধরনের উন্নয়ন চলে আসছে। তো বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি, তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে, যেটা তোমরা আজকে আহ, আহ, চতুর্পাশে তাকালেই দেখতে পাচ্ছ। আমাদের এখন অনেক প্রকাশ মাধ্যম, আমরা ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে এই ধরনের আরো আহ, অনেক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের প্রকাশ মাধ্যমকে ব্যবহার করে থাকি। তো এই এতটুক থেকে আমরা যেটা শিখলাম যে মাল্টিমিডিয়া কি, আমরা আমাদেরকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যমের সহায়তা নিয়ে থাকি। যখন একাধিক মাধ্যমের সহায়তা একসঙ্গে নিয়ে থাকি, তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়া। এখন পরের অনুচ্ছেদে আসো। যে দেখো, আমরা যখন অনুভব করি যে অ্যানালগ যুগের মিডিয়াগুলোই ডিজিটাল যুগের, আমরা এখন অনুভব করি অ্যানালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। অর্থাৎ অ্যানালগ যুগ মানে কি, আগের যুগ। আগের যুগে প্রকাশ মাধ্যম কি ছিল? কথা বলা, ছবি আর্ট করা, চিত্র, তোমার হচ্ছে আহ, তারপরে কি আহ, এ ধরনের আর কি। কিন্তু ডিজিটাল যুগে কি সেগুলোই, অ্যানালগ যুগের প্রকাশ মাধ্যমগুলো আজকে পর্যন্ত কি তাদের তোমার কি বলা যায়, প্রধান হওয়ার যোগ্যতাটা ধরে রাখতে পেরেছে? পারেনি। আজকে ডিজিটাল যুগের যে প্রকাশ মাধ্যমগুলো আছে, তো অ্যানালগ যুগের চাইতে তারা শতগুণে উন্নত। তো বরং অ্যানালগ যুগের পুরনো মিডিয়া এই যুগে ব্যবহৃত হলেও এর মাত্রা, ধরনের মাত্রা তো, অ্যানালগ যুগে যে মাধ্যমগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলো কিন্তু আজীবনই, পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে, কিন্তু এর ব্যবহারের মাত্রাটা বদলে যাবে। ব্যবহারের মাত্রাটা বদলে যাবে। যেমন আগে আমরা কথা বলতাম শুধুমাত্র মুখে, এখন আমরা মাইক ব্যবহার করি। আরো যদি উন্নয়ন দেখো, তাহলে এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে পারি। তো এগুলো মাত্রাটা বদলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মাত্রাটাই হচ্ছে বদলে গেছে। তো এক সময় যেসব মিডিয়া ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হতো, তা এখন একসাথে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ওই যে বললাম, কথা বলা, তারপরে হচ্ছে ছবি আর্ট করা, হ্যাঁ, এগুলো কিন্তু এক সময় আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হতো, একসাথে ব্যবহৃত হতো না। কিন্তু বর্তমানে আমরা একসাথেই সেগুলোকে ব্যবহার করছি আহ, আমাদের ভাবের আদান প্রদানের ক্ষেত্রে। তো আবার সেই সব মিডিয়ায় যুক্ত হচ্ছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। অর্থাৎ যেটা বলতে এরা ফেসবুক, ইউটিউব, এগুলোর
কম্পিউটার, কম্পিউটারের ব্যবহার, এগুলো কিন্তু বলেছে যে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা হচ্ছে আমাদের এই ভাব প্রকাশের মিডিয়ায় ব্যবহৃত হচ্ছে। তো আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলছি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়া শব্দটার সঙ্গে তো একটু আগে পরিচিত হলাম, যে মাল্টিমিডিয়া মানে হচ্ছে তোমার কি, যে তোমার অনেক ধরনের মাধ্যমের সংমিশ্রণ। আমাদের ভাব প্রকাশের ক্ষেত্রে বহু মাধ্যমের সংমিশ্রণকে আমরা মাল্টিমিডিয়া বলি। তাহলে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কি? যে এই দুই শব্দ এখন ব্যাপকভাবে প্রচলিত। এক কথায় মাল্টিমিডিয়া মানে হচ্ছে বহু মাধ্যম, মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম, একটু আগে পড়েছি। তো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া মানে হচ্ছে সেই মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। অর্থাৎ মাল্টিমিডিয়া বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ভাব প্রকাশ করা। এখন আমাদের ভাব প্রকাশ করলাম, এই ভাবটার উপর অন্যরা কি প্রতিক্রিয়া দিল বা সাথে সাথে অন্যদের সঙ্গে কথা বলতে পারলাম কিনা, এইটা কিন্তু মাল্টিমিডিয়ার মধ্যে পড়ে না। মাল্টিমিডিয়া জাস্ট ভাব প্রকাশ করলেই হলো, অন্যরা আমাদের সঙ্গে কথা বলতে পারলো কিনা সেটা ব্যাপার না। কিন্তু ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে বোঝায় যে আমরা ভাব প্রকাশ করছি, সঙ্গে সঙ্গে অন্যদের প্রতিক্রিয়াও জানতে পারছি, অন্যদের সঙ্গে কথা বলতে পারছি। যেমন মোবাইল ফোনে কথা বলা, আমি এই পাশ থেকে কথা বলছি, আরেকজন ও পাশ থেকে কথা বলছে, এটা হচ্ছে মোবাইল ফোনে কথা বলা। ফেসবুকের মধ্যে কোনো একটা পোস্ট তুমি দিলে তো সঙ্গে সঙ্গে সেটার মধ্যে অনেকগুলো কমেন্ট চলে এলো, অর্থাৎ মানুষের মনের ভাব একজন আরেকজনের সঙ্গে তুমি আদান প্রদান করতে পারছো ইনস্ট্যান্ট। তো সেটাই হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। যেমন টেলিভিশন কিন্তু ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার মধ্যে পড়বে না, কারণ টেলিভিশনের অনুষ্ঠানগুলো তুমি দেখতে পারো, ওই মুহূর্তে কিন্তু তোমার কমেন্ট করার সেখানে অপশন থাকে না। তো এইটাই হচ্ছে বর্তমানে যদিও বিভিন্ন টক শোতে বা লাইভ অনুষ্ঠানে ফোন করে কথা বলার সুযোগ দেয়, কিন্তু সব ক্ষেত্রে এটা থাকে না। কিন্তু ইউটিউবকে তুমি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বা মোবাইল ফোনকে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়, এটা তো বারবারই পড়ছি, যে আমরা অন্তত ৩ মাধ্যম বা মিডিয়াম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি। সেগুলো হলো বর্ণ, চিত্র ও সাউন্ড। এখন নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে মিডিয়ার ব্যবহার করে থাকি? ৩টি মাধ্যম। একটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে চিত্র, আর একটা হচ্ছে শব্দ বা সাউন্ড। তো এই মাধ্যমগুলোর বিভিন্ন রূপও রয়েছে। এই ৩টি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে আবার কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়। অর্থাৎ আমরা এই ৩টি মাধ্যম দিয়ে আলাদাভাবেও আমাদের নিজেদের ভাবকে প্রকাশ করতে পারি, অথবা একসঙ্গে ৩টা মাধ্যমই ব্যবহার করে আলাদা মাধ্যম আমাদের রূপকে প্রকাশ। যেমন টেলিভিশনের ক্ষেত্রে একসাথে ৩টা মাধ্যমই প্রকাশিত হয়, শব্দও হয়, চিত্র দেখায়, আবার বর্ণ, রঙেরও ওখানে অনেক ব্যাপার থাকে। তো এইটাই তো, এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি নানা মাধ্যমে চিনে থাকি। তো এই মাধ্যমগুলো এগুলোতে ব্যবহৃত হয়, রেডিও, প্রকাশনা, তারপরে খবরের কাগজ, তো এইগুলাতে। তবে এর সবগুলো কি এক বা একাধিক মাধ্যমের মাধ্যমে আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না। কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না। যেমন কাগজের প্রকাশনাতে কি হয়, শুধুমাত্র লেখা হয়, সেখানে আর দুইটা তোমার হচ্ছে হচ্ছে অনুপস্থিত। একটা হচ্ছে চিত্র বা লেখার মাধ্যমে তুমি মনের ভাব প্রকাশ করো, সেখানে শব্দ নাই, সেখানে ভিডিও নাই। আবার যদি তুমি রেডিও দেখো, রেডিওতে কি হবে, রেডিওতে শুধুমাত্র শব্দ হবে, কথা বলা হবে, কিন্তু এই ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে একটা মাত্র মাধ্যম, তাহলে রেডিও, খবরের প্রকাশনা বা রেডিওকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি না। হুম। এটা কিন্তু নৈর্ব্যক্তিকে থাকতে পারে যে নিচের কোনটি মাল্টিমিডিয়া নয়। হ্যাঁ, তাহলে এই খবরের কাগজ কিন্তু দিয়ে দিতে পারে। তো তারপর হচ্ছে টেলিভিশন, ভিডিও, সিনেমা আমরা মাল্টিমিডিয়া বলতে পারি অবশ্যই, কারণ টেলিভিশনের মধ্যে আমরা সবগুলোই দেখতে পাই, একসঙ্গে লেখা দেখতে পাই, কথা বলা শুনতে পাই, এবং ছবিও দেখতে পাই। তাহলে টেলিভিশন হচ্ছে একটা মাল্টিমিডিয়া, সিনেমা তো ডেফিনেটলি একটা মাল্টিমিডিয়া। তো আমরা ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। এই যে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, দেখো ভিডিও গেমস, কেন ভিডিও গেমস এর মধ্যে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারি। তারপরে হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার যেগুলো আছে, বিভিন্ন ধরনের শিক্ষামূলক সফটওয়্যারে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারি। আর ওয়েব পেজে তো পারি, কোনো একটা পোস্ট কেউ করলে তার নিচে কমেন্ট করে করে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারি। এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। এগুলো কিন্তু পরীক্ষায় নৈর্ব্যক্তিক, যে ভিডিও গেম ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয় নিম্নের কোনটি, বা কোনটি নিম্নের ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, যাই হোক, তবে মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ ও পরিচালনা করা যায়। তো মাল্টিমিডিয়া তো করতে গেলে তো তোমার ডিজিটাল যন্ত্র লাগবেই। তো এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্য রূপে সম্প্রচারিত হতে পারে। তো মাল্টিমিডিয়া তোমার ডিজিটাল যন্ত্রের সহায়তায় মঞ্চে হতে পারে, অন্য
রূপে প্রকাশিত হতে পারে, যেমন ডিজিটাল যন্ত্রের মাধ্যমে প্রকাশিত হতে পারে, রেডিও, টেলিভিশন, তারপরে হচ্ছে আহ, তোমার হচ্ছে এই টাইপের আর কি, এটি সরাসরি প্রচারিত হয়। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকে মাল্টিমিডিয়া নামে অভিহিত। তো মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? মাল্টিমিডিয়া বলতে বোঝায় হচ্ছে অনেকগুলো মাধ্যমের একসাথে সংমিশ্রণ। তো যেই যন্ত্রটার মধ্যে তুমি মাল্টিমিডিয়া আহ, তোমার হচ্ছে ব্যবহৃত হয়, সেই যন্ত্রটাকেও আমরা মাল্টিমিডিয়া নামে অভিহিত করব। অর্থাৎ যেই যন্ত্রটার মধ্যে একাধিক মাধ্যমের সংমিশ্রণ ঘটে নিজের ভাবকে প্রকাশের জন্য, সেই যন্ত্রটাকেও আমরা মাল্টিমিডিয়া বলবো। কোনো একটি কর্মকাণ্ডের তিনটি মাধ্যমে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। তো মাল্টিমিডিয়ার আহ আহ, ইতিহাস হচ্ছে 1895 সালে এই যে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হওয়ার পর তাতে বর্ণচিত্র, শব্দ এবং আহ উম, চলমানতা যুক্ত হয়, বিভিন্ন ধরনের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটি ঘটতে থাকে, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। অর্থাৎ মাল্টিমিডিয়ার শুরু হয়েছে 1895 সালে। তখন চলচ্চিত্র উদ্ভব হওয়ার সময় বর্ণচিত্র, শব্দ এগুলো আর কি যুক্ত হয়, আহ, যেটা মাল্টিমিডিয়ার সৃষ্টি হওয়ার ইঙ্গিতকে প্রকাশ করে, বা সৃষ্টি হওয়ার একটা ইঙ্গিত বা রূপ। তো আজকের দিনে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে চাই সিনেমাকে স্মরণ করা হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট নৈবাত্তিক যে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কি? মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হচ্ছে সিনেমা। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমে যুক্ত হওয়া সেই সূচনাকালটি অনেক আগের হলেও এসবের সাথে কম্পিউটার খুব বেশি দিনের ব্যাপার নয়। তো কম্পিউটারের জন্মই তো হয়েছে কিছুদিন আগে। মাল্টিমিডিয়া কোথায় হচ্ছে 1895 সালে, আর কম্পিউটার সম্ভবত আহ তোমার হচ্ছে 1972 অথবা 60 এই ধরনের সময় কম্পিউটার এসছে। তবুও অতটা উন্নত কম্পিউটার না। হ্যাঁ, তো এই কম্পিউটার, আধুনিক যে কম্পিউটার, এই যে বর্তমানে আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করি, এটা তো ডেভেলপ হয়েছে কিছু কাল আগে, হয়তো বা 20-30 বছর আগে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কম্পিউটার হচ্ছে কিছুদিন আগে হচ্ছে মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু মাল্টিমিডিয়ার জন্ম অনেক আগে হয়েছে। তো এখন দেখো, তো আমরা প্রথম ইয়েটাতে পড়লাম হচ্ছে মাল্টিমিডিয়া সম্বন্ধে প্রাথমিক ধারণা নিয়েছি। তো সেখানে আমরা মাল্টিমিডিয়া কাকে বলে এটা শিখেছি, মাধ্যম আমরা কোন কোন মাধ্যমে আহ, আমাদের মনের ভাব প্রকাশ করে সেটা শিখেছি। তো তারপরে শিখেছি মাল্টিমিডিয়া, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কি জিনিস, তারপরে মাল্টিমিডিয়ার কিছু ইতিহাস। তো এগুলো আমরা মূলত প্রথমে অনুচ্ছেদে আমরা শিখলাম। এখন হচ্ছে আমরা দ্বিতীয়তে আসি, যে মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ। দেখো, যে আমরা সবাই জানি যে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র ডিজিটাল যন্ত্র কম্পিউটার, গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র হিসেবে সমধিক পরিচিত হয়ে আসছে। অর্থাৎ কম্পিউটার যখন প্রথমে আবিষ্কৃত হয় তখন সেটা শুধুমাত্র গণনা করার কাজে ব্যবহৃত হতো, হিসাব নিকাশের কাজে। যেমন তোমার হচ্ছে কোনো একটা অফিসের হিসাব নিকাশ, তো এগুলোর কাজেই ব্যবহৃত কম্পিউটার হয়ে আসছে। কিন্তু তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগ কম্পিউটার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপর লেখালেখি করার জন্য এই যন্ত্রটিকে ব্যাপকভাবে শুরু হয়। তো প্রথমে হিসাব নিকাশ করতো ক্যালকুলেটরের মতো, তারপরে এইটা হচ্ছে আস্তে আস্তে লেখালেখি করতো, মানে বিভিন্ন ধরনের নোট পাতি তৈরি করার কাজে কম্পিউটার কাজ শুরু হয়। তো এরপরে কি হয়, কিন্তু এত সব কাজ করার জন্য শুরুতে কম্পিউটার একটি মাত্র মিডিয়া বা বর্ণ ব্যবহার করতো। কম্পিউটারের প্রথম অবস্থায় যে কম্পিউটারটা ছিল, মেইন ফ্রেম কম্পিউটার, সেটা ওই যে একটা ঘরের সমান কম্পিউটার ছিল, এবং সেটা দিয়ে শুধুমাত্র লেখা যাইতো। এবং তোমরা জানলে অবাক হবে যে একটা অক্ষর, শুধুমাত্র একটা অক্ষর লিখতেই অনেকটা সময় লাগতো, কয়েক ঘন্টা সময় লাগতো। হ্যাঁ, এই ধরনের কম্পিউটার ছিল। তো শুরুতে একটি মাত্র মিডিয়া ব্যবহার করা হতো বা বর্ণ ব্যবহার করা হতো, কিন্তু কালক্রমে কম্পিউটারের চিত্র ও শব্দ সমন্বিত হয়। কম্পিউটারে ধীরে ধীরে চিত্র এবং শব্দ, সাউন্ড সিস্টেম যোগ করা হয়। এছাড়া কম্পিউটার হচ্ছে প্রোগ্রামিং করার ক্ষমতা। অর্থাৎ এখন তো কম্পিউটার প্রোগ্রামিং করে বিভিন্ন ধরনের সফটওয়্যার, তোমার মোবাইল অ্যাপস, এগুলো তো কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হচ্ছে। তো এটাই বলছে যে এখন প্রোগ্রামিং করার ক্ষমতা আছে কম্পিউটারের, তো আগে এতটা ছিল না। তো বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়া মানে হলো বর্ণ, চিত্র, শব্দের সমন্বয়ে একটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতা। অর্থাৎ মাল্টিমিডিয়া থাকলে তো বর্ণ, চিত্র, শব্দের সংমিশ্রণ থাকতেই হবে এই তিনটা মাধ্যমে। তাহলে কম্পিউটারে যদি মাল্টিমিডিয়া দাও, তাহলে কম্পিউটারেও এই তিনটা জিনিস থাকতে হবে। যে অতীতের চাইতে এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। যন্ত্র হিসেবে মাল্টিমিডিয়ার ব্যবহার কিন্তু কেবল কম্পিউটারই সীমাবদ্ধ নয়, পাশাপাশি আমাদের হাতের কাছে মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিজিটাল যন্ত্র এখন মাল্টিমিডিয়া ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ শুধু যে কম্পিউটার মাল্টিমিডিয়ার জন্য ব্যবহৃত হয় এমনটা না, আমাদের হাতের কাছে যে মোবাইলটা আছে সেটার মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারি। স্মার্টফোন, ট্যাবলেট এগুলো একই জিনিস। তো এগুলো সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু মাল্টিমিডিয়া ধারণ ও পরিচালনা করতে পারি।
এবার হচ্ছে মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ নিচে বর্ণনা করা হলো। তো এখন আমরা দেখব হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ আমরা কিছুটা আমরা ধারণা নিয়েছি পূর্ববর্তী অনুচ্ছেদে যে মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ কেমন হবে, কি কি হবে। তো এখন আমরা এগুলো সম্বন্ধে একটু একটু বিস্তারিত ধারণা নেব। তো এই অনুচ্ছেদে তো সারা পৃথিবীতে এখন সর্বপ্রথম যে প্রবণতাটি স্পর্শ করছে সেটি হচ্ছে প্রচলিত ধারণা বা প্রচলিত যন্ত্রপাতিকে কম্পিউটার দিয়ে স্থলাভিষিক্ত করা। অর্থাৎ আমাদের যে প্রচলিত ধারণা রয়েছে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে, যেমন টেক্সট বা বর্ণ, চিত্র বা গ্রাফিক্স, শব্দ বা অডিও, হ্যাঁ, ভিডিও, তারপর হচ্ছে অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কম্পিউটিং, এই যে 6টা প্রচলিত ধারণা যেগুলো মাল্টিমিডিয়ার প্রধান শাখা, তো সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা হচ্ছে আমরা সেগুলোর মধ্যে কম্পিউটার দিয়ে আমরা কিভাবে সেগুলোকে উন্নত করা যায় সেই চিন্তাই এখন কিন্তু করা হয়। তো এখন দেখো প্রথমে যে মাল্টিমিডিয়ার প্রথম যে সেটা হচ্ছে বর্ণ বা টেক্সট। আমরা যদি দেখি প্রথমটা হচ্ছে বর্ণ বা টেক্সট। তো সারা দুনিয়াতেই টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে করা হয়ে থাকে। একসময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো। টাইপরাইটার কি, ওই তোমরা আদালত, বিশেষ করে তোমরা হচ্ছে রেজিস্ট্রি অফিসে কিংবা আদালতে, হ্যাঁ, কোর্টে যদি তোমরা যাতায়াত করে থাকো, এখনো দেখতে পারবে যে একটা কম্পিউটারের মতোই একটা যন্ত্র, কিবোর্ড, শুধুমাত্র কিবোর্ডটা আছে। কিবোর্ডটা দিয়ে তারা খুব দ্রুত গতিতে টাইপ করছে। তো এই যন্ত্রগুলোর নামই হচ্ছে টাইপ রাইটার। আমরা যদি টাইপরাইটারটা একটু দেখে থাকি, তো এই টাইপরাইটার গুলো এই ধরনের হয়। তো তোমরা যদি কোর্ট বা আদালতে যাও, তাহলে বা রেজিস্ট্রি অফিসে যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে এই ধরনের একগুলা যন্ত্র যেটাতে শুধুমাত্র কিবোর্ডের মতো রয়েছে। তো এগুলোতে আঙ্গুল দিয়ে খুব দ্রুত গতির সঙ্গে কিন্তু লেখা টাইপ করা হয়। তো এগুলোর নাম হচ্ছে টাইপ রাইটার। তো যখন কম্পিউটার ছিল না, যখন কম্পিউটারে আহ, তোমার হচ্ছে ব্যবহার হয়নি লেখালেখির কাজে, তখন কিন্তু এই ধরনের টাইপরাইটার গুলোই প্রধান মাধ্যম ছিল। কিন্তু আজকে এই টাইপরাইটার গুলো কিন্তু টাইপরাইটার গুলোর জায়গাতেও স্থান করে নিচ্ছে। তো অফিস আদালত থেকে শুরু করে মুদ্রণ সর্বত্রই কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে শিখলাম যে বর্ণ বা টেক্সট মাধ্যমে কিভাবে কম্পিউটার তার স্থান করে নিয়েছে। এখন হচ্ছে চিত্র বা গ্রাফিক্স। তো দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি। গ্রাফিক্স মানে তো বোঝো, চিত্র আঁকা আঁকি, এগুলার কাজই হচ্ছে গ্রাফিক্স। তো দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা একটা ছবি তুলতে যাও, দেখবে যে তোমাদের ছবিটা কম্পিউটারে করে দেবে। তো এটা কিন্তু আজকে থেকে 20 বছর আগে ছিল না। হ্যাঁ, আজকে থেকে 20 বছর আগে একটা ছবি যদি তুমি তুলতে যাও, সেটা তোমাকে 3 দিন আগে তুলতে হতো, অর্থাৎ 3 দিন পরে ছবিটার ডেলিভারি পাবা। কম্পিউটারের ব্যবহার তখন ছিল না, তখন সাধারণ পদ্ধতিতে করা হতো। কিন্তু আজকে হচ্ছে কম্পিউটারের ব্যবহার করা হয় এবং 2 মিনিটেই তোমাকে ছবি বের করে দেয়া হয়। তো এইটাই হচ্ছে গ্রাফিক্সে কম্পিউটার আহ, কিভাবে ব্যবহৃত হয় এবং কতটা গ্রাফিক্সের উন্নতি সাধন করেছে, তাহলে তুমি বুঝতেই পারছো। তো আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেইন্টিং, ড্রয়িং ও কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশটি রয়েছে তাদের কম্পিউটার ব্যবহার অত্যন্ত সীমিত। অর্থাৎ এখনো আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইনস্টিটিউট আছে যেটার নাম হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। সেখানে শুধুমাত্র আঁকা আঁকি, ড্রয়িং, পেইন্টিং এই কাজগুলো শেখানো হয় এবং সেগুলো হচ্ছে কমার্শিয়াল উদ্দেশ্যে, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে। তো সেই ডিজাইন গুলোতে কম্পিউটার ব্যবহার এখনো অত্যন্ত সীমিত, অর্থাৎ সেগুলো হাত দিয়েই করা হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, তবে একটি ব্যতিক্রমধর্মী এলাকা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা। কিন্তু মুদ্রণ বাহিরে যদি আসো তুমি, যে কোনো একটা ওয়েবসাইটের লোগো তৈরি করা, তারপরে হচ্ছে অথবা অন্য কোনো আঁকাআঁকি করা, তোমার নিজের ছবি তোলা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ব্যবহার ব্যতিক্রমধর্মী। অর্থাৎ আহ, যেখানে আমাদের দেশে আঁকাআঁকির প্রধান ইনস্টিটিউটটাই হচ্ছে কম্পিউটার ব্যবহার সীমিত, কিন্তু অন্যান্য যে সাধারণ একটা মুদ্রণ বা প্রকাশনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার অত্যন্ত আহ, ব্যাপক। হ্যাঁ, মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় 90-এর দশকে, অর্থাৎ 1990 সাল থেকে বাংলাদেশে মুদ্রণ বা বাংলাদেশে না, গোটা পৃথিবী বিশ্বব্যাপী গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। প্রথমে ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা দিয়ে এর সূচনা হয়। ফটোশপ সফটওয়্যারটা তোমার নাম জানো।
তো এই সফটওয়্যারটা হচ্ছে আঁকাআঁকির কাজে ব্যবহৃত হয় এবং এই সফটওয়্যারটাই প্রথম গ্রাফিক্সের কাজে কম্পিউটারে ব্যবহার করা হতো। তার ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে কম্পিউটার জায়গা করে নিতে থাকে। তো এখানে একটা কথা বলি যে এই যে টাইপরাইটার যে আছে, আমরা বর্ণতে যেটা পড়েছি, তো টাইপরাইটারে কিন্তু তোমার আহ, লেখা রেকর্ড করে রাখা যায় না। এবং তোমরা জানবে যে হোয়াইট হাউস, আমেরিকান যে হোয়াইট হাউস, সেখানে একটা অন্যতম প্রধান সংস্থা গোটাল বিশ্বের, সেখানে কিন্তু কোনো কিছু লেখালেখি করার কাজে কম্পিউটার আজকে পর্যন্ত ব্যবহার করা হয় না, সেখানে টাইপরাইটার দিয়েই করা হয়। কারণ কি? কারণ হচ্ছে কম্পিউটারে যদি তুমি কোনো লেখা বা মেসেজ হচ্ছে সেখানে করো, তাহলে কম্পিউটার সেই লেখাটা কপি করা যাবে, সেই লেখাটা ফাঁস হয়ে যেতে পারে, যেহেতু তার কপি রাখা সম্ভব। কিন্তু টাইপরাইটার দিয়ে করলে কিন্তু কপি রাখা সম্ভব না। এই কারণে ওই ওই সকল নিরাপত্তা, যে সকল জায়গায় ব্যাপক নিরাপত্তা সিকিউরিটির প্রয়োজন হয়, সেগুলোতে আজকে পর্যন্ত টাইপরাইটারই ব্যবহার করে, শুধুমাত্র এই কপি থাকার কারণে কম্পিউটার ইউজ হয় না। তো যাই হোক, আমরা উম, অর্থাৎ সবখানে যে তোমার ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে এমনটা না, সব সব পৃথিবীর সব জায়গায় ডিজিটাল পদ্ধতির জন্য উপযুক্ত না। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অ্যানালগ পদ্ধতি ব্যবহার করতে হবে, এটাই বলেছে। তো আমরা আমরা দুটো মাধ্যম আমরা জেনে ফেলেছি, একটা হচ্ছে বর্ণ বা টেক্সট, আর একটা হচ্ছে চিত্র বা গ্রাফিক্স। এখন আসি আমরা ভিডিওতে। তো ভিডিও কি দেখো, ভিডিও হচ্ছে এক ধরনের ছবি। ভিডিও কিন্তু আসলে ছবি, কিন্তু স্থির তোমার হচ্ছে একটার পর একটা ছবি যুক্ত হয়, একটার পর একটা ছবি যুক্ত হয়। এবং তুমি যে 1 মিনিটের বা 1 সেকেন্ডের একটা ভিডিও দেখো, 1 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে কয়েক লক্ষ ছবি থাকে। তোমরা এটা হয়তোবা জেনে থাকবে যে একটা 1 সেকেন্ডের একটা ভিডিওতে মানে যেই ওই যে দেখো না, মেগাপিক্সেল বলে যে, যেই মেগাপিক্সেল যত বেশি ক্যামেরার, বা যে ক্যামেরা যত সুন্দর, তার ওই ফ্রেমের সংখ্যা বা ছবির সংখ্যাও তত বেশি। তো ভিডিও হচ্ছে কার্যত এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্স বললে ভালো হয়। অর্থাৎ এই ছবিটা স্থির চিত্র না, এটা হচ্ছে চলমান চিত্র। তাহলে বিশ্বজুড়ে ভিডিও মানে একটার পর একটা চিত্র আসতেই থাকে। মানে তুমি চিন্তা করো, সেকেন্ডের মধ্যে যদি তোমাকে 100টা ছবি আমি দেখাই একটার পর একটা, তাহলে তো একটা ভিডিওই হয়ে যাবে ওটা, তাই না? তো এইটাই হচ্ছে ভিডিও। তো বিশ্বজুড়ে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া। টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া, সফটওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। তো ভিডিও আমরা জানলাম। তো ভিডিওতে কম্পিউটারে তো ব্যাপক ব্যবহার রয়েছে। তারপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র। অর্থাৎ অ্যানিমেশন তো তোমরা সবাই অ্যানিমেশনের সঙ্গে পরিচিত খুব ভালোভাবেই। তো এটাও তো একটা ভিডিও, তাইলে এটা ভিডিও হলে এটাও একটা এক ধরনের গ্রাফিক্স বা চিত্র হবে, তবে সেটি চলমান বা স্থিরও হতে পারে। অ্যানিমেশন চলমানও হতে পারে, অ্যানিমেশন স্থিরও হতে পারে। আম, আহ, যেমন তোমরা যে অ্যানিমেশন কার্টুন গুলো দেখে থাকো, সেই অ্যানিমেশন কিন্তু না। হ্যাঁ, সেই অ্যানিমেশনও বলা যায়। আবার অন্য ক্ষেত্রে বলা যায় যে, যেমন একটা ছবিকে তুমি কি করছো, নড়াচড়া করাচ্ছ, এমনি একটা ছবি আছে, সেই ছবিটাকে, একটা বল আছে, একটা বলকে তুমি এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছ স্ক্রিনের। তো এটাও কিন্তু এক ধরনের অ্যানিমেশন, হ্যাঁ। তো সেটারই কথা বলেছে যে এটা একটা চিত্র, এটা স্থিরও হতে পারে, চলমানও হতে পারে। তো এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। দ্বিমাত্রিক অ্যানিমেশন সাধারণ, যেমন মিনা কার্টুন, তো তোমরা মনে হয় নাম শুনেছো। তো মিনা কার্টুন গুলো কিন্তু দ্বিমাত্রিক। হ্যাঁ, দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক কোনটা? তোমরা যে এই যে সিসিমপুর দেখো, যে সিসিমপুর, এইটা হচ্ছে ত্রিমাত্রিক। এটা হচ্ছে ত্রিমাত্রিক। বা আরো যে তোমরা হচ্ছে হলিউডের যদি কোনো কার্টুন দেখে থাকো, তো সেগুলো হচ্ছে ত্রিমাত্রিক। অর্থাৎ যেগুলো কার্টুনে যারা অভিনয় করে তাদের যদি সবকিছু স্পষ্টভাবে বোঝা যায়, যেমন আমরা আমাদের দেহকে দেখলে মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই স্পষ্টভাবে বুঝতে পারি, আমরা হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে অনুরূপভাবে টিভিতে যদি তুমি এমন ভাবে একটা কার্টুন তৈরি করা হয় যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই বোঝা যাচ্ছে, যেমন হলিউডের কোনো একটা অ্যানিমেশন ছবি, তো তারা কিন্তু ত্রিমাত্রিকই তৈরি করে থাকে। হ্যাঁ, আর যে সকল কার্টুনে দৈর্ঘ্য, প্রস্থ বোঝা যায় না, সেগুলো হচ্ছে দ্বিমাত্রিক। যেমন তোমার ছবির মতো সেগুলো, যেমন মিনা কার্টুন। এই মিনা কার্টুনটা হচ্ছে দ্বিমাত্রিক। তোমরা আজকে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো মিনা কার্টুন। তো মিনা কার্টুনটা হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক কার্টুন। আর ত্রিমাত্রিক হলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু থাকবে। তো আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ হচ্ছে, ব্যাপক হচ্ছে। বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়। তবে অ্যানিমেশনে কাজ করা লোকের অভাব আসলে রয়েছে। তো অ্যানিমেশনে কিন্তু কাজটা হচ্ছে একটু জটিল ধরনের। এখানে অনেক সফটওয়্যারের ব্যবহার জানতে হয়, অনেক দক্ষ হতে হয়। তো এটা এই কারণে এখানে কাজের লোকের অভাব রয়েছে।
আসলে অ্যানিমেশন কখনোই একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এইখানে একটা নৈর্ব্যক্তিক থাকতে পারে যে অ্যানিমেশন একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়। কথাটি সত্য না মিথ্যা? তো এটা হচ্ছে একক মিডিয়া হিসেবে কখনোই ব্যবহৃত হয় না। কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। তো এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে। অর্থাৎ অ্যানিমেশনের সঙ্গে এই জিনিসগুলোর সম্পর্ক রয়েছে। অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স। আচ্ছা, শব্দ বা অডিও রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে। অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে তো কম্পিউটারের অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ অ্যানালগ পদ্ধতি এখন কার্যত অচল হয়ে পড়েছে। কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে পারেন। অর্থাৎ তোমরা জানলে অবাক হবে যে আজকে যে তোমরা যে গান শুনে থাকো সেই গানে ফুল সাউন্ড গুলো কিবোর্ড, গিটার সেগুলো ব্যবহার না করে তুমি শুধুমাত্র কম্পিউটারের সাহায্য নিয়ে করতে পারো। কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে সাউন্ড তৈরি করা যায়। কিবোর্ডের সাউন্ড, গিটারের সাউন্ড সবকিছুই তৈরি করতে পারবা এবং সেই সাউন্ড গুলো একত্রিত করে একটা গানের সাউন্ড হুবহু তুমি তৈরি করে ফেলতে পারবা। তোমার কোনো কিবোর্ড, গিটার কিছুরই দরকার নেই। তো এটাই বলেছে যে কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায়। এখন আমরা ওগুলো আমরা মাধ্যমগুলো জেনে নিলাম। এখন আমরা পরবর্তী অনুচ্ছেদে আসবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার। এখন মাল্টিমিডিয়ার ব্যবহার আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কি কি ভূমিকা রাখে বা কিভাবে ব্যবহৃত হচ্ছে এটা এখন একটু দেখো। যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার দিন দিন বেড়েই চলছে। বর্তমানে মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রসমূহ নানা দিকে উন্নতিত হচ্ছে। শুধুমাত্র তথ্য প্রযুক্তিতে যে ব্যবহৃত হচ্ছে এমন না, আরো নানা ক্ষেত্রেই মাল্টিমিডিয়ার ব্যবহার বর্তমানে আহ, এগিয়ে চলেছে। তো দেখো, প্রথমে শিক্ষার উপকরণ হিসেবে মাল্টিমিডিয়া আমরা দেখব। যে শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। শ্রেণীকক্ষগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার করে শিক্ষার্থী সহজে বিষয়টি বুঝতে পারবে। যদি আমরা শ্রেণীকক্ষে প্রজেক্টর ইউজ করি বা একটা কম্পিউটার ইউজ করি তাহলে শিক্ষার্থীরা সহজে ছবি দেখে দেখে বা আরো মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে অনেক কিছু বুঝতে পারবে। তো শিক্ষক শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারে। তাছাড়া রয়েছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। অর্থাৎ মাল্টিমিডিয়া ব্যবহার করলে শ্রেণীকক্ষে যদি সাউন্ড ব্যবহার করা হয়, তারপরে আহ, তোমার হচ্ছে ভিডিও চিত্র, একটা কঠিন বিষয়ের ভিডিও চিত্র যদি প্রকাশ করা হয় তাহলে শিক্ষার্থীরা সহজেই সেগুলো বুঝতে পারে। এবং সফটওয়্যারের ব্যবহার তো রয়েছেই মাল্টিমিডিয়া। তো এরপর দেখো মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলো কি বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রস্তুত করা কেবল শুরু হয়েছে। অর্থাৎ এই সফটওয়্যার গুলো বাংলাদেশ তৈরি করে না, মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলো বিদেশি কোম্পানিরাই আগে তৈরি করতো, কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক ডেভেলপার চলে আসায় মাল্টিমিডিয়া সফটওয়্যার আমরা তৈরি করতে পারছি। তো বাংলাদেশের মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে হচ্ছে বাংলাদেশ ৭১, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা। এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশ ৭১, অবসর, বিশ্বকোষ এগুলো কিন্তু সিডির নাম। নামাজ শিক্ষা এগুলো সিডির নাম। এই সিডি গুলোতে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই সিডি গুলোতে শুধুমাত্র কথা বলাই হয়নি, তাদের সাথে সাথে ভিডিও বা প্র্যাকটিক্যাল আকারে দেখিয়ে দেয়া হয়েছে যে জিনিসটা কিভাবে হবে। যেমন নামাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এটাই বলেছে যে মাল্টিমিডিয়ার ব্যবহার হচ্ছে। তো এখানে প্রকৃত ইন্টারেক্টিভিটি এখনো নেই বললেই চলে। আহ, অর্থাৎ ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া যেটা বললাম সেখানে এখন ওটা নাই। তোমাকে যদি নামাজ শিখা দেয় তো ওরা যা শিখা দিয়েছে তো তাই তুমি শিখবে। তোমার প্রতিক্রিয়া বা তুমি কোনটা বুঝতে পারলে না এটার অ্যান্সার দেওয়ার মতো সক্ষমতা এখনো নেই, এই কারণে এখনো ইন্টারেক্টিভ নয়। তো অবশ্য আশা করা হচ্ছে ২১ শতকে বাংলাদেশে ব্যাপকভাবে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি হবে। তো এই শতাব্দীতেই মাল্টিমিডিয়ার অনেক উন্নতি হবে বোঝাই যায়। কেবল ২০২০ সাল, আরো ৮০ বছর বাকি আছে। তো যাই হোক, এখন ডিজিটাল প্রকাশনা, আমাদের প্রকাশনা এখনো কাগজ নির্ভর, তবে ২১ শতক অবশ্যই ডিজিটাল প্রকাশনার শতক হবে বাংলাদেশীয়। যদিও আমাদের প্রকাশনা কাগজ নির্ভর, কিন্তু এটা ধীরে ধীরে ডিজিটাল হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই লেখালেখিগুলা সবগুলা কম্পিউটারের মাধ্যমে আসবে। যেমন আমরা এখন তো কোনো একটা সংবাদপত্র দেখতে হলে আমরা অনলাইন সংবাদপত্রের উপরই বেশি নির্ভর করি এখন, মনে হয় শহরের মানুষরা। তো এই এই ডিজিটাল হচ্ছে আর কি, কাগজের যুগ ছেড়ে আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে। এখন দেখো বিনোদন, তাহলে বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাথে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরো প্রাণবন্ত করা হচ্ছে। তো বিনোদনে তো মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এটাই বলেছে। তো বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহার ফলে অত্যন্ত আকর্ষণীয় ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে। সম্ভব অসম্ভব সবকিছুই দেখানো যাচ্ছে মাল্টিমিডিয়ার সাহায্যে বিজ্ঞাপনে। তো
তো এবার হচ্ছে গেমস, কম্পিউটার গেমস বা ভিডিও গেমস গুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। গেমস গুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার হলে প্রকৃত অর্থে বাস্তবতার ছোঁয়া দিতে শুরু করেছে। তো তোমরা জানো যে বর্তমান সময়ে একটা বহুল আলোচিত গেম হচ্ছে পাবজি। তো পাবজি খেলায় মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপকভাবে হয়েছে এবং ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, অর্থাৎ একত্রে নাকি 100 জনও খেলা যায়। আমি খেলিনি কখনো। তো এটা অনেকটা আসক্ত। পাবজি নাকি আমি এমনি বললাম, উদাহরণ দিলাম, কিন্তু এটাতে আসক্তিও হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। তো যাই হোক, আমাদের আসক্তিটা বিষয় না, আমাদের হচ্ছে মাল্টিমিডিয়ার ব্যবহার কিভাবে সেই গেমসটার মধ্যে এসছে, সেটাই আমি বললাম। যে সে গেমসটা যদি হয়তো বা শিক্ষামূলক কোনো গেমস হতো, ওই একই একই রকম হতো, কিন্তু শিক্ষামূলক কোনো বিষয় থাকতো, তাহলে হয়তো বা তাকে নিয়ে আর কোনো বিতর্ক থাকতো না। তো এরপর দেখো যে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, এটা আগেই বলেছি। এটা নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। অ্যানিমেশন কি? এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক একটু আগে বুঝিয়ে দিয়েছি। তো আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহারও ক্রমশ ব্যাপক হচ্ছে। বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়। তবে অ্যানিমেশনের কাজ করার জন্য লোকের অভাব রয়েছে। এটা আগেই বলেছি যে অ্যানিমেশনের দক্ষ লোক এখনো তৈরি হয়নি, অনেক সফটওয়্যারের ব্যবহার জানতে হয়। তো আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। অ্যানিমেশন একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় কি হয় না, সত্য মিথ্যা হিসেবে থাকতে পারে। এর সাহায্যে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে। অর্থাৎ অ্যানিমেশনের সাথে অডিও থাকে, ভিডিও থাকে, টেক্সট থাকে, গ্রাফিক্স থাকে। এগুলো সবকিছুই অ্যানিমেশনের সঙ্গে থাকে। তাহলেই অ্যানিমেশনটা প্রাণবন্ত হয়ে ওঠে। তো এখন দেখো, যিনি টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করে, কেবল তিনিই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। তো মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার বলতে আমরা কি বুঝি? তো যে ব্যক্তি টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করে থাকে তাকেই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার বলে। তো এই কাজটি করার জন্য অ্যাডোবি ফটোশপ থেকে 3ডি স্টুডিও ম্যাক্স বা মায়া ইত্যাদি অনেক সফটওয়্যার ব্যবহার করে। তো মাল্টিমিডিয়ার জন্য ব্যবহৃত সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর সফটওয়্যার। তাহলে 3ডি স্টুডিও ম্যাক্স বা মায়া, এই দুইটা হচ্ছে তোমার অ্যানিমেশন করা সফটওয়্যার। অর্থাৎ ওই যে মুভির অ্যানিমেশন কার্টুন টার্টুন গুলো দেখো, এগুলো হচ্ছে 3ডি স্টুডিও ম্যাক্স বা মায়াতে তৈরি করা হয়। আর ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের ছবিকে এডিট করা হয়। হ্যাঁ। তো এইটা তো বিভিন্ন এগুলো হচ্ছে অ্যানিমেশন তৈরির সফটওয়্যার। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়, কিন্তু বর্তমান প্রেক্ষিতে বিবেচনা করে আমরা অনেকেই মাল্টিমিডিয়া প্রোগ্রামার অথবা মাল্টিমিডিয়া অথর বলবো, যারা এসব মিডিয়া ব্যবহার করে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করবেন। অর্থাৎ মাল্টিমিডিয়া অথর বলতে কি বুঝি বা মাল্টিমিডিয়া প্রোগ্রামার বলতে কি বুঝি? মাল্টিমিডিয়া প্রোগ্রামার বলতে আমরা তাকেই মাল্টিমিডিয়া প্রোগ্রামার বলবো, যারা কি করে, যারা হচ্ছে এই যে সব মিডিয়া, অর্থাৎ এই যে সফটওয়্যার, অডিও, তারপর ভিডিও, টেক্সট, এই যে এসব মিডিয়া আছে, এই মিডিয়াগুলো ব্যবহার করে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এমন একটা সফটওয়্যার তৈরি করবে বা এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে যেটার মধ্যে অডিও, ভিডিও, তুমি অ্যান্সার করতে পারছো, দেখতে পাচ্ছো, তোমার প্রতিক্রিয়া জানাতে পারছো, এগুলো সবকিছুই থাকবে। হ্যাঁ, তাহলেই সেটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া ডেভেলপার। যেমন ইউটিউব, ইউটিউব কিন্তু এটা করেছে যে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি একটা ছবি দেখে, আবার ছবি, ভিডিও, অডিও সবকিছুই সেখানে পাচ্ছি। তো বস্তুত কন্টেন্টস ডেভেলপার করা এবং ইন্টারেক্টিভিটি যোগ করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কন্টেন্টস ডেভেলপ করা মানে হচ্ছে তুমি শুধুমাত্র একটা ধারণা করলা যে এই ধরনের একটা ছবি হবে, এখানে এইটা হবে, এখানে ওই মারপিট হবে, এখানে এটা হবে, সেটা হবে। এটা নিজের মনের মধ্যে রাখলা বা খাতার মধ্যে লিখে রাখতে, এইটা হচ্ছে কন্টেন্টস ডেভেলপ। আর ইন্টারেক্টিভিটি যোগ করা মানে হচ্ছে এই যে মাল্টিমিডিয়া যে মাধ্যমগুলো আছে, অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অর্থাৎ ওই যে ভেবেছো কন্টেন্টসটা তৈরি করেছো, তোমার ওই ভাবনা, চিন্তা ভাবনাটাকে বাস্তবে রূপান্তরিত করা বা একটা আহ, মানে ফ্রেমের মধ্যে দৃশ্যমান করে নিয়ে আসা, সেটাই হচ্ছে ইন্টারেক্টিভিটি যোগ করা। তাহলে এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? চিন্তা ভাবনা তো সবাই করতে পারে, কিন্তু ইন্টারেক্টিভিটি যোগ করার জন্য অনেক দক্ষ হতে হবে তোমাকে। অ্যাডোবি প্রিমিয়ার বা অ্যাডোবি ফটোশপ এমন সফটওয়্যার যা দিয়ে চমৎকার কন্টেন্টস তৈরি করা যায়। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা হচ্ছে ভিডিও এডিটিং এর সফটওয়্যার। তোমার ভিডিও কোনো অংশ ডিলিট করা, ভিডিওতে নতুন কিছু অ্যাড করা, ভিডিওর মাঝে লেখা দেওয়া, এগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করে। আর অ্যাডোবি ফটোশপ দিয়ে তো ছবি আঁকাআঁকি হয়, এটা আমি বলেছি। এমন সফটওয়্যার যা দিয়ে চমৎকার কন্টেন্টস তৈরি করা যায়। এখানে কন্টেন্টস বলতে মাল্টিমিডিয়া কন্টেন্টস, এগুলো তৈরি করা যায়। তো আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম বলবো ডিরেক্টরকে। তো মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম হচ্ছে ডিরেক্টর, যার সাহায্যে প্রিমিয়ার বা ফটোশপে তৈরি করা মাল্টিমিডিয়া গুলোকে দিয়ে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তাইলে ডিরেক্টর হচ্ছে মাল্টিমিডিয়া তৈরির সফটওয়্যার, এটা মনে রাখবে।
এটা আসতে পারে যে মাল্টিমিডিয়া তৈরির প্রোগ্রাম কোনটি বা মাল্টিমিডিয়া তৈরির সফটওয়্যার কোনটি, এটা হচ্ছে ডিরেক্টর। তো এখানে ইন্টারেক্টিভিটি সম্পর্কে একটি কথা জানা আমাদের প্রত্যেকের প্রয়োজন। তো মাইক্রোসফট ওয়ার্ডে একটি স্টাইল প্রয়োগ করলে যদি অনেকগুলো সুন্দর করে অক্ষরগুলো সুন্দর করে স্ক্রল বা ফ্লাশ করে বা ভিডিও ফাইলে একটি ইফেক্ট যোগ করা হয় কিংবা অ্যানিমেশন করলে যদি কিছু একটা পরিবর্তন হয়, তাকে ইন্টারেক্টিভ বলা ঠিক হবে না। হ্যাঁ, ইন্টারেক্টিভ বলা ঠিক হবে না। ইন্টারেক্টিভ মানেই তো আমরা বলেছি যে তোমার সবকিছুর উপস্থিতি থাকতে হবে। হ্যাঁ, তবেই না ইন্টারেক্টিভ। তো তুমি যদি একটা লেখা লেখো, সেটাকে যদি আহ, এ, সুন্দর করে স্ক্রল বা ফ্লাশ করো বা ভিডিও ফাইলে ওই লেখাটা যুক্ত করো, ইফেক্ট যোগ করো ভিডিও ফাইলে নতুন করে। হ্যাঁ, তো তারপরে কিছু একটা নতুন একটা অ্যানিমেশন করলা, একটা ব্যতিক্রম ধর্মী অ্যানিমেশন, এগুলো কিন্তু ইন্টারেক্টিভ না, এগুলো উন্নয়ন। এগুলো তোমার কন্টেন্টটা ভালোভাবে হয়েছে, এটারই একটা রূপ যে তোমার কন্টেন্টটা সুন্দর, কন্টেন্টের মধ্যে লেখালেখি আছে, কন্টেন্টের মধ্যে সুন্দর অ্যানিমেশন আছে। কিন্তু ইন্টারেক্টিভ হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আমার সবকিছুর উপস্থিতি থাকতে হবে। আমি যে জিনিসটা দেখলাম, আমাকে ভাব প্রকাশ করতে হবে যে না কেমন হয়েছে, অর্থাৎ যে অথর যে জিনিসটা প্রকাশ করেছে তার কাছে দর্শকদের শ্রোতাদের মনের ভাবও চলে গেছে। তো এইটাই হচ্ছে ইন্টারেক্টিভ। তো ফ্লাশ ডিরেক্টর বা অথরওয়্যারের মতো শক্তিশালী অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া সম্ভব এমন কিছুকে আমরা ইন্টারেক্টিভ বলবো। অর্থাৎ অ্যাডোবি ফ্লাশ ডিরেক্টর এবং অথরওয়্যার এগুলো একটা শক্তিশালী সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো কিন্তু মাল্টিমিডিয়া তৈরির সফটওয়্যার। ফ্লাশ ডিরেক্টর অথরওয়্যার, প্রধান সফটওয়্যার হচ্ছে ডিরেক্টর। হ্যাঁ, আর এগুলো হচ্ছে এগুলো ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে এই সফটওয়্যার গুলো ব্যবহার করে তুমি কম্পিউটারের সাথে মিথস্ক্রিয়া সম্ভব এমন কিছুকে আমরা ইন্টারেক্টিভ বলবো। তো মিথস্ক্রিয়া মানে কি? মিথস্ক্রিয়া হচ্ছে জীববিজ্ঞানের ভাষা। মিথস্ক্রিয়া হচ্ছে দুইজন দুইটা জিনিস পরস্পরের সাথে এমন ভাবে থাকে যেন উভয়ের কাছ থেকে উপকৃত হয়, উভয়ের কাছ থেকে উপকৃত হয়। মনে করো যে একটা গাছ আছে, যে বড় আম গাছ, আর তার নিচে হচ্ছে আগাছা, আগাছা জন্মেছে, অনেক ঘাস জন্মেছে। তো ঘাস কি আম গাছের কোনো উপকারে লাগে? ঘাস আম গাছের কোনো উপকারে লাগে না, বরঞ্চ সে আম গাছের ক্ষতি করে। আহ, আমরা আম গাছের উদাহরণ বাদ দিতে পারি, আমরা ধান গাছের উদাহরণ বলতে পারি। তো ধান গাছের যদি চতুর্পাশে আগাছা থাকে, তাহলে সেই আগাছাগুলো কিন্তু কোনো উপকারে লাগে না, সেগুলো আরো ক্ষতির কারণ হয়। তো তারা কিন্তু তাহলে ধান গাছ এবং সাধারণ ঘাস, তারা তারা কিন্তু মিথস্ক্রিয়া ভাবে বসবাস করছে না, একজন আরেকজনের ক্ষতি করছে, এটা কিন্তু মিথস্ক্রিয়া না। মিথস্ক্রিয়া হচ্ছে এমন ভাবে বসবাস করবে তারা উভয়ের কাছ থেকে উপকৃত হবে। হ্যাঁ, তো এখন দেখো আগামী দিনগুলোতে মাল্টিমিডিয়া প্রোগ্রামারের চাহিদা এবং সংখ্যা কোনোটাই কম হবে না। একটি বিষয় এখন সকলকে বুঝতে হবে যে বিজনেস সফটওয়্যার ও সার্ভিসেস এর পাশাপাশি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ করা ও প্রোগ্রামিং করতে পারা লোকের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। অর্থাৎ তোমরা যদি এখনই যদি মাল্টিমিডিয়া অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং, অডিও, তারপর সাউন্ড, তারপর হচ্ছে ছবি আঁকা আঁকি, এগুলা কাজে এক্সপার্ট হও, তোমাদের ভবিষ্যতে কিন্তু আহ, ভালো একটা জবের সম্ভাবনা রয়েছে। কারণ এই সেক্টরে এখন কিছুদিন পরে ব্যাপক লোকের প্রয়োজন হবে। বাংলাদেশে এই সেক্টরটা এখনো সেরকম ভাবে ডেভেলপ না, তবে হয়ে যাবে ডেভেলপ, এবং ব্যাপক লোকের চাহিদা রয়েছে। তো এগুলোতে তোমরা এক্সপার্ট হলে তোমরা ভালো ধরনের কিছু আশা করতে পারো। তো যাই হোক, আমাদের এই এতটুকু আমরা রাখবো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে। তো আমাদের এতটুকু পর্যন্ত শেষ হলো। তো পরবর্তী অধ্যায়ে পরবর্তী সময়ে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।